কোরবান আলী বাড়ির সামনের বাগানে গাছ লাগাচ্ছে। এমন সময় সেখানে জুলেখা আসে। কয়েকদিন যাবত তোমার কি হয়েছে বলো তো? তুমি আমার সাথে ঠিক মতো কথাও বলো না, সারাদিন বাসায় থাকো আর এইটা ওইটা যত সব আজেরা কাজ করতে থাকো। কেরামত আলী, আমার প্রাণের স্বামী, তুমি কেন এমন হয়ে গেলা? জবাব দাও আমায়। 20 বছর সংসার করেও তুমি আমাকে চিনতে পারলে না জুলেখা। জুলেখা, তুমি আমাকে এসব কথা বলো না, আমি সইতে পারবো না জুলেখা। না 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 জুলেখা, আমি আর শুনতে পারছি না। ওই, আমার সাথে সিনেমা কম করো। তোমার যে পাশের বাসার ভাবির সাথে আলাপ হয় সেইটা আমি জানি না মনে করছো? এ কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? হইছে হইছে, আর অভিনয় করতে হবে না। তোমার জন্য বুটের ডাল দিয়া মুরগির মাংস আর খিচুড়ি রান্না করছি, তাড়াতাড়ি খেতে আসো। তুমি আমাকে এ কথা আগে বলবে না? ইস, কতদিন ভুনা খিচুড়ি আর মুরগির মাংস খাই না, একেবারে জিভে জল চলে এসেছে গো। তুমি আমার লক্ষ্মী বউ। হইছে হইছে। আচ্ছা, আমাদের একমাত্র ছেলে, আমাদের বংশের প্রদীপ স্বাধীন কোথায়? ওকে তো দেখছি না। তোমার ছেলে অনেক কর্মঠ, সে সকালে ঘুম থেকে উঠেই হোটেলে চলে গিয়েছে। ছেলেটা অনেক কাজের হয়েছে, হোটেলটা তো ওই ধরে রেখেছে। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে হোটেলে যাও, ছেলে একা একা আর কত সামলাবে। ঠিকই বলেছো তুমি। জুলেখা কেরামতের ভাত বেড়ে দেয়। কেরামত খেতে খেতে বলে, বউ পাশে থাকলে আর এরকম যত্ন করলে খাবারে জানি কেমন একটা আলাদা স্বাদ পাওয়া যায়। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, সারাদিন খালি ঢং আর ঢং। কেরামত তার খাবার শেষ করে বাড়ি থেকে বের হয়ে যাবে। এমন সময় জুলেখা তাকে বলে, সাবধানে যাবে, আর আশেপাশে কোনো সুন্দরী মেয়ে থাকলে কিন্তু একদম তাকাবে না বলে দিলাম। আমার তো খেয়ে দেয়ে কাজ নেই, একটা বিয়ে করে জীবনের এই অবস্থা আর দরকার নেই। মনে মনে কি বললে? না, বললাম তোমার জন্য কি আনবো। আমার জন্য কিছু আনতে হবে না, তুমি ঠিকঠাক মতো বাড়িতে আসলেই হবে। স্বাধীনদের হোটেলের নাম বাংলা খাবারের সেরা হোটেল, পাশের হোটেলের নাম খাই খাই হোটেল, আর সেই হোটেলের মালিক হলো মফিজ। স্বাধীন আর মফিজের মধ্যে মাঝে মাঝে কথা হয়। দিন দিন আমার হোটেলের জনপ্রিয়তা যেভাবে বাড়িতেছে, কয়েকদিন পর তুমি আর তোমার হোটেল খুঁজাই পাওন যাইবো না। মফিজ ভাই, আপনি যে আমার কথাটা কইছেন সেটা কিন্তু আমি বুঝতে পারছি। যাই হোক, আপনার হোটেলে জনপ্রিয়তা বাড়লে তো ভালোই। আমি কারো ভালো দেখে কখনো হিংসা করি না। মিয়া, তোমার নীতি কথা দিয়ে তো মানুষের পেট ভরবো না। পাবলিক চাই সস্তা দামে ভালো মানের খাবার, যেটা আমি সবসময় পাবলিক করে দিয়ে আইতেছি। মিয়া, তোমার রান্না আরো ভালো করো, নইলে কিন্তু ব্যবসায় লাল বাতি জ্বলবো, কইয়া দিলাম। এই আসেন আসেন ভাই, খাই খাই হোটেল, খাইয়া যান লইয়া যান, বড় লোকের পোলায় খাই ঠুঙ্গা ভরে লইয়া যায়। এমন সময় সেখানে মাস্তান ডিজে শামসু আসে। কি মফিজ ভাই, কি খবর তোমার? আমি ডিজে শামসু চলে আইছি, খুব ক্ষুধা লাগছে। কি রান্না করছো তাড়াতাড়ি দাও। ওই শামসু ভাই, আমি তোমার কাছে আগের 1200 টাকা পাই, আমার পাওনা টাকা পরিশোধ না কইরা অন্যের হোটেলে গিয়া খাইতেছো, কামটা কি ঠিক হইল? কোনটা ঠিক আর কোনটা বেঠিক এই চিন্তা ডিজে শামসু করে না। ডিজে শামসু যেটা করে সেটা বেঠিক থাকলেও ঠিক হয়ে যায়। এইটাই ডিজে শামসুর কেলমা। আমার এত কেলমা দেখার টাইম নাই, তুমি আমার টাকা পরিশোধ করে দাও। ওই, বেশি ঝামেলা করবি না, নাইলে 1 লাথি দিয়া নেটওয়ার্কের বাইরে ফালায়া দিমু। এটা শোনার পর স্বাধীন সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে হোটেল বন্ধ করে দিয়ে যায়। স্বাধীন মন খারাপ করে বাড়ির বাইরে একটা গাছের নিচে বসে থাকে। এমন সময় সেইখানে তার বাবা আসে। স্বাধীন, তোর কি হয়েছে? এখানে একা মন খারাপ করে বসে আছিস কেন? না বাবা, তেমন কিছু হয়নি, এমনি ভালো লাগছিল না, তাই এখানে এসে বসে আছি। আমি তোর বাবা, আমি সব বুঝি, কোনো না কোনো ঝামেলা তো হয়েছে। স্বাধীন তখন তার বাবাকে সকল কিছু বুঝিয়ে বলে। শোন বাবা, প্রতিটা মানুষের জীবনে সুখের পরে দুঃখ আর দুঃখের পরে সুখ আসে, এটাই নিয়ম।
আমরা কেউই এর ব্যতিক্রম নই। হোটেলের সব দায়িত্বই তুই নিয়েছিস, এটা আমার খুব ভালো লেগেছে। তুই আমার একমাত্র দায়িত্ববান ছেলে। বাবা, এখন আমি কি করব? আমাকে একটু বুদ্ধি দাও। না, আমি তোকে কোনো বুদ্ধি দেব না, তোকে কোনো সাহায্যও করব না। তোর সমস্যা তোকেই সামলে নিতে হবে। আমি চাই তুই নিজে মানসিকভাবে অনেক শক্তিশালী হ। কাজে লেগে থাক, কোনো না কোনো উপায় হবেই। এখন বাসায় চল, তোর মা দুপুরে চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছে। চিংড়ির মালাইকারি? হ্যাঁ, চিংড়ির মালাইকারি। কেন, তুই এই নাম আগে শুনিসনি? না, আগে তো কখনো শুনিনি। খাবারটা কিন্তু হেভি টেস্ট, একবার খেলেই বুঝতে পারবি। স্বাধীন এবং তার বাবা দুজনে কথা বলতে বলতে চলে যায়। স্বাধীন কিছু তাজা চিংড়ি মাছ, টক দই এবং অন্যান্য মশলা কেনার জন্য বাজারে এসেছে। আমাকে বড় সাইজের 10টা চিংড়ি মাছ দাও। এত বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে তুমি কি করবে? আমি তো জানি তোমার দোকানে চিংড়ি মাছ রান্না হয় না। কাহিনী আছে চাচা, একটু পরেই টের পাবেন। আগে চিংড়ি মাছগুলো দিন। এই নাও তোমার চিংড়ি মাছ। এখন আমাকে টক দই এবং জিরার গুঁড়ো দিন। এই নাও তোমার টক দই এবং জিরার গুঁড়ো। আচ্ছা, তুমি কি বানাতে চাইছো? এটা খেতে কেমন হবে? একটু পর যখন আমার রেসিপিটার গন্ধটা আপনার নাকে আসবে তখন টের পাবেন আসল মজাটা। কি জানি, বুঝি না। তোমার এসব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। স্বাধীন তার হোটেল খুলে চিংড়ি মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে। তারপর বিভিন্ন রকম মশলা মিশিয়ে কড়াইতে ঢেলে দেয়। তারপর সেইটাতে টক দই দেয়। তার খাবারের গন্ধ পুরো এলাকা ছেয়ে যায়। মফিজ তার দিকে হা করে তাকিয়ে থাকে। মফিজ ভাই, তোমার মুখ বন্ধ করো, না হলে তোমার মুখে মাছি ঢুকবে। স্বাধীন তার আপন মনে রান্না করতে থাকে। এমন সময় সেখানে এলাকার মাতাব্বর এবং ডিজে শামসু আসে। এখানে কি হচ্ছে? কি হচ্ছে এসব? আঙ্কেল, আমার হোটেলে এসে বসুন। আমি একটা নতুন রেসিপি রান্না করেছি, খেয়ে যাবেন। ওই হতচ্ছাড়া, আমি তো রেসিপি খেতে আসিনি, তোর সাথে আমাদের হিসেব নিকেশ আছে। তুই আমার ভাতিজা ওই ডিজে শামসুকে এসব কি বলেছিস? সব হিসেব হবে, আগে রান্নাটা হোক। আপনারা খাবেন, তারপরে হিসেব করবেন। মাতাব্বর আর ডিজে শামসু হোটেলে গিয়ে বসে। এমন সময় স্বাধীনের বাবা এবং মা চলে আসে। বাবা স্বাধীন, তুই তো তোর রান্না দিয়ে বাজিমাত করে দিচ্ছিস। তোর রান্নার গন্ধ পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে। মা, তুমি হোটেলে এসে বসো, আমি রান্না শেষ করে প্রথমে তোমাকেই খেতে দেব। তুমি খেয়ে জানাবে রান্নাটা কেমন হয়েছে। স্বাধীনের মা এবং বাবা দুজনে হোটেলে গিয়ে বসে। স্বাধীন রান্না শেষ করে তার মা এবং বাবাকে খেতে দেয়। তারা এটা দেখে অবাক হয়ে যায়। বাবা স্বাধীন, তুই এসব কি রান্না করেছিস? কেন, ভালো হয়নি? ভালো হয়েছে মানে দারুণ হয়েছে। তুই তো রান্নায় আমাকেও ছাড়িয়ে যাচ্ছিস। মা, কি যে বলো, আমি তো তোমার কাছ থেকে সব রান্না শিখেছি। তোমার মতো এত সুন্দর করে আমি রান্না করতে পারবো না। তুমি আমার আদর্শ। তোর মাই বুঝি খালি তোর আদর্শ, আমি বুঝি তোর কিছুই না। বাবা এবং মা, তোমরা দুজনেই আমার আদর্শ। মা এবং বাবা দুজনেই বাড়ি চলে যায়। কি ব্যাপার, আমাদেরকে কি এভাবেই বসিয়ে রাখবে নাকি? কি বলেন, বসিয়ে রাখবো কেন? আপনি হলেন সম্মানীয় মানুষ। এই নিন আমার নতুন রেসিপি, চিংড়ির মালাইকারি। খেয়ে দেখুন কেমন হয়েছে। এটা কি বানিয়েছো তুমি? কেন, ভালো হয়নি? কে বলেছে ভালো হয়নি? আমি আমার সারা জীবনে এত ভালো খাবার খাইনি। আমাকে আরেক বাটি দাও। স্বাধীন মাতাব্বরকে আরো এক বাটি চিংড়ির মালাইকারি দেয়। বাহ, দারুণ স্বাদ, দারুণ স্বাদ। মাতাব্বর ডিজে শামসুকে একটা চড় দেয় এবং বলে, তুই কালকের মাঝে ওই স্বাধীনকে ওর পাওনা টাকা বুঝিয়ে দিবি। হতচ্ছাড়া কোথাকার, তুই যা আমার চোখের সামনে থেকে।
ডিজে শামসু দৌড়ে চলে যায়। তুমি আবার ওর কথায় কিছু মনে করো না বাবা। না না, আমি কিছু মনে করিনি। আমাকে একটা পার্সেল করে দাও, ওই বাসায় নিয়ে খাবো। স্বাধীন মাতাব্বরকে পার্সেল করে দিয়ে দেয়। মাতাব্বর চলে যায়। সেখানে ভিড় জমে যায়। আচ্ছা, কি সব কাস্টমার তুমি নিয়ে নেবো? মফিজ ভাই, পরিস্থিতি সবসময় একরকম যায় না, মাঝে মধ্যে পরিবর্তন হয়, বিষয়টা মনে রাখবেন। আজকের এই খুশিতে আপনিও একটি চিংড়ির মালাইকারি খান। স্বাধীন তখন চিংড়ির মালাইকারি মফিজকে দেয়। তোমার হাতে জাদু আছে স্বাধীন। সবাই চলে গেলে সে তার হোটেল বন্ধ করে চলে যায়। স্বাধীন হাতে একটা পাঞ্জাবি আর একটা শাড়ি নিয়ে বাড়িতে আসে। এতক্ষণে তোর আসার সময় হলো? দোকানে আজ অনেক কাস্টমার এসেছে, তাই দেরি হয়েছে। মা, এটা তোমার জন্য। আমি তো কখনো তোমার জন্য কোনো কিছু গিফট দিতে পারিনি, সেজন্য এটা তোমার জন্য নিয়ে এসলাম। তুই আরো বড় হ, জীবনে সুখী হ। আমার জন্য কোনো গিফট নেই? বাবা, এই নাও তোমার পাঞ্জাবি। এই না হলো আমার ছেলে, বাবার জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসছে। বাবা, তোমার কথাটা ঠিক। জীবনে লেগে থাকতে হয়, কোনো কাজে লেগে না থাকলে আসলে এর ফলাফল ভালো হয় না। নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। তুমি আমাকে জীবনের সেরা শিক্ষা দিয়েছো, এটা আমি কখনো ভুলবো না। জীবনের শেষ পর্যন্ত এটা আমি মনে রাখবো। হয়েছে, এবার ঘরে চলো, নতুন একটা আইটেম রান্না করছি।